The Indian Space Agency ISRO is gearing up for an exciting mission. ISRO वो काम करने वाला है जो उसने आज तक कभी नहीं किया. Prepares to launch a groundbreaking space mission, PDX. নমস্কার বন্ধুরা, 30শে ডিসেম্বর 2024 আমাদের ইসরো এমন একটা হিস্টোরিক্যাল স্পেস মিশন সম্পন্ন করেছে। আর এই মিশনের কথা পৃথিবীর ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। কি এই মিশন? এই মিশনের নাম স্পেডেক্স মিশন। India has launched a new mission that it calls a vital stepping stone in its bid to become a space superpower. ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো দীর্ঘ প্রস্তুতির পর স্পেডেক্স নামের এই যুগান্তকারী স্পেস মিশনটাকে সফলভাবে সম্পন্ন করেছে। সত্যি কথা বলতে কি, মহাকাশ অভিযানের ক্ষেত্রে আমাদের ইসরোর আজকের সফলতা এবং সক্ষমতা পৃথিবীর অনেক বড় বড় দেশের পক্ষেই কিন্তু ভাবাটাও অনেক কঠিন। তাই আমাদের স্পেডেক্স রকেট আমাদের ভারতভূমি থেকে যখন মহাশূন্যের দিকে উঠে যাচ্ছিল, তখন এক মুহূর্তের জন্য আমাদের ভারতীয়দের মনে হচ্ছিল যে এই রকেট শুধুমাত্র সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট নয়, বরং 140 কোটি ভারতীয়র আশাকে, স্বপ্নকে বহন করে বায়ুমণ্ডল ভেদ করে মহাকাশে উঠছে। এই মিশনে ভারত যে একটা রকেট উৎক্ষেপণ করেছে এমন নয়, এর মধ্যে দিয়ে ভারত এখন আমেরিকা, রাশিয়া এবং চীনের পরে চতুর্থ দেশ হিসাবে সেই সম্মানিত উচ্চবিত্তদের দেশের সদস্য হতে চলেছে। जब अंतरिक्ष में जाएगा, हिंदुस्तान ही लेकर के जाएगा। हिंदुस्तान के वैज्ञानिकों के द्वारा हुआ, हिंदुस्तान के पुरुषार्थ के द्वारा हुआ होगा, तब विश्व के अंदर हम चौथे देश बन जाएंगे जो मानव को अंतरिक्ष में पहुंचाने वाले बन जाएंगे। শুধু তাই নয়, এই অ্যাম্বিশনস অর্থাৎ উচ্চাভিলাষী স্পেস মিশনের মাধ্যমে ভারত মহাকাশে বহু বছর ধরে রাজত্ব করে আসা আমেরিকা এবং রাশিয়াকে সরিয়ে নতুন নেতৃত্বে নিজেকে বসাতে চলেছে। এখন বড় একটা প্রশ্ন হলো, হোয়াট ইজ স্পেডেক্স মিশন? কি এই স্পেডেক্স মিশন? এই মিশন ভারতের জন্য কেন এত গুরুত্বপূর্ণ? কিভাবে এই মিশন কাজ করবে এবং মোস্ট ইম্পর্টেন্টলি এই মিশনের মাধ্যমে ভারত কিভাবে পৃথিবীর স্পেস মিশনের নেতৃত্বে প্রতিষ্ঠিত হতে চলেছে? তো এই পুরো বিষয়টা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি আজকের এই একটি ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই আপনারা ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, আর আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। আর ভিডিওটিতে লাইক করবার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, প্রথমেই আমরা জানবো এই স্পেডেক্স মিশন কি। স্পেডেক্স মিশন হলো একটা স্পেস ডকিং এক্সপেরিমেন্ট। অর্থাৎ আমরা জানি স্পেস মানে মহাকাশ আর এক্সপেরিমেন্ট মানে পরীক্ষা। তাহলে ডকিং মানে কি? ডকিং মানে হলো সংযুক্তিকরণ বা যোগাযোগ স্থাপন। মহাকাশ গবেষণায় এটি একটি এমন প্রক্রিয়া যেখানে দুটি মহাকাশযান মহাকাশে একে অপরের সাথে সংযুক্ত হয়। অর্থাৎ আক্ষরিক অর্থে ডকিং মানে হলো দুটি জিনিসকে সুনির্দিষ্টভাবে একত্রিত করা। একটা সহজ উদাহরণ দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। মনে করুন আকাশে উড়ছে এমন একটি বিমান, তার জ্বালানি শেষ হয়ে গেছে, অর্থাৎ তার ফুয়েল শেষ হয়ে গেছে। তখন আকাশপথেই অন্য এক বিশেষ বিমান দ্বারা কিন্তু সেই বিমানের জ্বালানি সরবরাহ করা হয়। আর এই প্রক্রিয়াটিকেই ডকিং মেথড বলা যেতে পারে। দেখুন, এই প্রক্রিয়ায় একটি তেল বহনকারী এয়ারক্রাফট, মানে যে তেল বহন করে নিয়ে যাবে যে এয়ারক্রাফটটি বা যে বিমানটি, সে কিন্তু তেল গ্রাহককারী যে এয়ারক্রাফট, মানে যে তেল গ্রহণ করবে আর কি, উভয় বিমানের গতিবেগ এবং উচ্চতা কিন্তু একই থাকতে হয়। কারণ দুটি বিমান যদি একই বেগে ছোটে, একই উচ্চতায় থাকে, তাহলেই কেবলমাত্র একটা বিমানের সাপেক্ষে আরেকটা বিমানকে স্থির দেখাবে এবং তাদের মধ্যে আপেক্ষিক গতিবেগ শূন্য হবে। আর সেক্ষেত্রে কিন্তু জ্বালানি ভরাটা বা তেল ভরাটা সম্ভব হবে। এবারে এই একই গতিবেগে একই উচ্চতায় দুটি প্লেন যখন প্রচণ্ড বেগে ছুটে চলেছে, তখন বুম বা প্রোব অ্যান্ড ড্রপ সিস্টেম ব্যবহার করে ট্যাঙ্কার বিমান গ্রাহক বিমানের সঙ্গে সংযুক্ত হয় এবং জ্বালানি সরবরাহ করে। জ্বালানি সরবরাহ সম্পন্ন হলে বিমান দুটি আবারও কিন্তু আগের মতো আলাদা হয়ে যায়। যদিও এই প্রসেসটাকে এয়ার টু এয়ার রিফুয়েলিং বা ইন ফ্লাইট রিফুয়েলিং নামেও কিন্তু পরিচিত, তবে এটিও আংশিকভাবে ডকিংয়ের মতোই, কারণ এটি সুনির্দিষ্টভাবে দুটি ভিন্ন যানকে কিন্তু সংযুক্ত করছে। তবে মহাকাশ ডকিংয়ের তুলনায় এটি স্বল্প সময়ের জন্য এবং শুধুমাত্র জ্বালানি স্থানান্তরের জন্যই কিন্তু ব্যবহার করা হয়। যদিও এই প্রক্রিয়াটা অত্যন্ত জটিল এবং এটা করার জন্য অত্যাধুনিক প্রযুক্তি এবং অবশ্যই পাইলটদের অত্যন্ত দক্ষতার প্রয়োজন। এখন যদি কোনো কারণে মহাকাশে পৃথিবীর চারপাশে প্রচণ্ড বেগে ছুটে চলা একটা মহাকাশযানে জ্বালানি ভরা বা অন্য কোনো মেশিন
মেশিনারি স্থানান্তরিত করা বা মহাকাশযানটিকে সরানোর জন্য আরেকটা ছোট উপগ্রহকে তার সঙ্গে সংযুক্ত করা হয়, তখন সেটাকে আমরা বলবো স্পেস ডকিং। আই হোপ আপনারা এই ডকিং বিষয়টা বুঝতে পেরেছেন। এখন পৃথিবীর আকাশে একটা বিমানের সাথে আরেকটা বিমানকে সংযুক্ত করাটা কিন্তু ভীষণ কঠিন একটি কাজ। এবার মহাকাশে প্রচণ্ড গতিতে ছুটে চলা দুটি উপগ্রহকে একটার সঙ্গে আরেকটাকে স্মুথলিভাবে সংযুক্ত করাটা আরও কতখানি কঠিন কাজ, বিষয়টা আপনারা একটু ভাববার চেষ্টা করুন। আর এই কঠিন কাজটাই কিন্তু আমাদের ইসরো সফলতার সঙ্গে সম্পন্ন করেছে আমাদের এই স্পেডেক ডকিং এক্সপেরিমেন্টের মাধ্যমে। এই এক্সপেরিমেন্টে আমাদের ইসরো একটা রকেট উৎক্ষেপণ করেছে, যে রকেট দুটি গুরুত্বপূর্ণ স্যাটেলাইটকে মহাকাশে নিয়ে যাচ্ছে। প্রতিটির ওজন 220 কেজি। একটি স্যাটেলাইটের নাম চেজার এবং আরেকটি স্যাটেলাইটের নাম টার্গেট। এখন এই রকেটটি যখন মহাকাশে গিয়ে পৌঁছাবে, তখন এই দুটি স্যাটেলাইটকে কিন্তু আলাদা আলাদা দিকে পাঠানো হবে, যাতে করে তারা 10 থেকে 20 কিলোমিটার দূরত্ব বজায় রাখতে পারে নিজেদের মধ্যে। এই স্যাটেলাইট দুটি প্রায় 28,800 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলবে, অর্থাৎ একটা গুলির 10 গুণ বেশি বেগে চলবে কিন্তু এই স্যাটেলাইটগুলি। অর্থাৎ এই অবিশ্বাস্য গতিতে চলার সময় স্যাটেলাইট দুটি তাদের থ্রাস্টারের মাধ্যমে তাদের গতিকে এমনভাবে নিয়ন্ত্রণ করবে যাতে তাদের আপেক্ষিক গতিবেগ কমে দাঁড়াবে মাত্র 0.036 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ প্রতি সেকেন্ডে 1 সেন্টিমিটারের মতো। এই রকম আপেক্ষিক বেগ, যেটা আসলে শূন্যের কাছাকাছি। সহজ করে বললে, যদি চেজার স্যাটেলাইটটি 8 লাখ সেন্টিমিটার পার সেকেন্ড গতিতে চলে, তবে টার্গেট স্যাটেলাইটের গতি হবে 7,99,999 সেন্টিমিটার পার সেকেন্ড। মানে মহাকাশে প্রচণ্ড বেগে ছুটে চলা দুটো স্যাটেলাইট একই দিকে একই উচ্চতায় একই বেগে চলবে, মানে তাদের আপেক্ষিক বেগ শূন্য হবে। আর একটা স্যাটেলাইট থেকে আরেকটা স্যাটেলাইট একেবারে স্থির দেখাবে, মানে ওই বিমানের মতো আর কি। তবে এটা হবে গিয়ে ওই মহাকাশে প্রচণ্ড বেগে ছুটে চলার সঙ্গে সঙ্গে। আর তাই এটা ভারতের মহাকাশ গবেষণার ইতিহাসে একটা অনন্য নজির, কারণ সামান্যতম প্রযুক্তিগত ত্রুটি বা টাইমিংয়ের ভুল হলেই কিন্তু এই দুটো স্যাটেলাইটই সংঘর্ষের ফলে ধ্বংস হয়ে যাবে। আর তাই সফলতা নিশ্চিত করতে একই সময়ে উন্নত সেন্সর, কম্পিউটারে প্রতি মিলিমিটার গতি এবং মাইক্রোকনকে বিশ্লেষণ করবে, যাতে স্যাটেলাইট দুটি নিরাপদ দূরত্বে একে অপরের সঙ্গে মসৃণভাবে যুক্ত হতে পারে। আর এই প্রক্রিয়াটার নামই হলো স্পেস ডকিং, যেটা আমি কিছুক্ষণ আগেই আপনাদের বলেছি, যেটা অত্যন্ত সূক্ষ্ম এবং অবিশ্বাস্য রকমের জটিল। সামান্যতম ভুলেই পুরো মিশনটা ফেল হয়ে যেতে পারে। আশা করি পুরো বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তবে যখন এই দুটো স্যাটেলাইট মহাকাশে প্রচণ্ড বেগে ছুটে চলার সময় সফলভাবে একে অপরের সঙ্গে যুক্ত হবে, তখন নিঃসন্দেহে এর মধ্যে দিয়ে ভারতের মহাকাশ গবেষণায় একটা নতুন অধ্যায়ের সূচনা হবে। তো বন্ধুরা, এই পরীক্ষাটা সফল হলে পৃথিবীর ইতিহাসে আরও একটি নতুন পরাশক্তির উদয় হবে, যার নাম ইসরো। এখন প্রশ্ন হলো, আমরা এই স্যাটেলাইটের ডকিংয়ের পিছনে এত টাকা খরচ করছি কেন, এবং এই পরীক্ষা থেকে আমরা আসলে কি কি সুবিধা পাবো? দেখুন, এই স্পেস ডকিং এক্সপেরিমেন্টটা সফল হলে প্রথমে যে সমস্যাটা সমাধান হবে সেটা হলো স্যাটেলাইট উৎক্ষেপণের ব্যয় অনেকটাই কমে যাবে। এমনিতেই আমাদের ইসরো স্যাটেলাইটের উৎক্ষেপণের খরচ হলিউডের একটা সিনেমা তৈরির থেকেও অনেক অনেক কম। এখন এই স্পেস এক্সপেরিমেন্টটা সফল হলে সেই খরচটা আরও অনেক গুণ কমে যাবে। কেন বললাম এই কথা? কারণ এ কথা বলার পেছনে একটি কারণ রয়েছে। কারণ আমরা জানি, মহাকাশে যদি কোনো স্যাটেলাইট খারাপ হয়ে যায় বা তার জ্বালানি ফুরিয়ে যায় বা অন্য কোনো প্রযুক্তিগত সমস্যা হয়, অথবা ওই মহাকাশযানের সঙ্গে নতুন কোনো যন্ত্রাংশ জোড়া প্রয়োজন যদি হয়ে পড়ে, তাহলে বর্তমানে নতুন করে আমাদের কিন্তু একটা নতুন স্যাটেলাইটকে উৎক্ষেপণ করতে হয়। আর আমরা জানি যে একটা স্যাটেলাইট উৎক্ষেপণ অত্যন্ত ব্যয়বহুল। যদি হিসেব করে দেখা যায়, প্রতি উৎক্ষেপণে প্রতি কিলোগ্রাম পেলোডের জন্য আমাদের ইসরোতে 30,000 থেকে 40,000 মার্কিন ডলার পর্যন্ত খরচ হয়। উদাহরণস্বরূপ, যদি একটি 200 কেজি ওজনের স্যাটেলাইটকে উৎক্ষেপণ করতে হয়, গড়ে প্রতি কিলোমিটার খরচে 35,000 মার্কিন ডলার করে মোট খরচ হবে $7 মিলিয়ন বা 56 কোটি টাকারও বেশি। একইভাবে যদি পোলার স্যাটেলাইটকে লঞ্চ করতে হয়, তাহলে সেক্ষেত্রে 200 থেকে 250 কোটি টাকা পর্যন্ত খরচ হয়ে যায়। আর যদি আমেরিকার নাসা এই কাজটা করে, তাহলে কিন্তু ইসরোর থেকে 3-4 গুণ বেশি খরচ হয়ে যাবে আমেরিকার নাসার। তো যাই হোক, এখন যেহেতু আমরা ডকিং প্রযুক্তি থেকে আয়ত্ত করতে পারলাম, তাই ভারত এখন ওই স্যাটেলাইটকে মেরামত করবার জন্য ছোট একটা স্যাটেলাইটকে পাঠাতে পারবে, যা আগের স্যাটেলাইটের কক্ষপথেই
আগের স্যাটেলাইটকে মেরামত করে দিতে পারবে বা জ্বালানি ভরে দিতে পারবে। অর্থাৎ ইসরোর পাঠানো স্যাটেলাইটগুলোর কার্যক্ষমতা আরও 5 বছর পর্যন্ত কিন্তু বাড়ানো সম্ভব হবে। এর ফলে ভারতের স্যাটেলাইট মিশনগুলো আরও বেশি সাশ্রয়ী হবে, মানে আরও কম খরচে আমরা স্পেস মিশন কিন্তু করতে পারবো। এছাড়া যেহেতু আমরা ডকিং প্রযুক্তি আয়ত্ত করতে পারলাম, তাই এবার আমরা কিন্তু সব প্রযুক্তিতেই নিজেদের মহাকাশ স্টেশন তৈরি করতে পারবো মহাকাশে। অর্থাৎ আগামী 2035 সালের মধ্যে আমরা আমাদের নিজস্ব মহাকাশ স্টেশন তৈরি করতে পারবো বলে আমরা কিন্তু সকলেই আশা করছি। এখানে একটা কথা বলে রাখি, একটা মহাকাশ স্টেশন হলো মহাকাশে ভাসমান একটা বড় রেলওয়ে স্টেশনের মতো, যেটাকে কিন্তু পুরোপুরিভাবে একেবারে উৎক্ষেপণ করা সম্ভব নয়। স্টেশনটিকে একাধিক অংশে ভাগ করে উৎক্ষেপণ করতে হয় এবং মহাকাশে কিন্তু সেই অংশগুলোকে জোড়া লাগিয়ে তারপর গিয়ে মহাকাশ স্টেশনটাকে তৈরি করতে হয়। এখন প্রতিটি অংশকে মহাকাশে একত্রিত করবার জন্য স্পেস হ্যান্ডশেকের একটা দরকার হয়, যে স্পেস হ্যান্ডশেক কিন্তু একটা নিখুঁত ডকিং প্রযুক্তিতেই সম্ভব, যেটা আমরা অলরেডি আয়ত্ত করে ফেলেছি। এখন স্পেডেক মিশনটাকে সফল করতে পেরে যেহেতু আমরা এই দক্ষতাটাকে পুরোপুরিভাবে অর্জন করতে পারলাম, আর সফলতার ওপর ভর করেই কিন্তু আমরা অনায়াসে 2035 সালের মধ্যে আমাদের নিজস্ব মহাকাশ স্টেশন স্থাপন করতে সক্ষম হব বলেই আমরা ভারতীয়দের কিন্তু দৃঢ় বিশ্বাস। আমরা সবাই জানি যে স্পেস সুপার পাওয়ার হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করবার জন্য মহাকাশে একটা নিজস্ব স্পেস স্টেশন থাকাটা অত্যন্ত জরুরি। তাছাড়া 2040 সালের মধ্যে আমরা চাঁদে একজন ভারতীয় নভোচারীকে পাঠানোর পরিকল্পনা করেছি এবং সেই সঙ্গে চন্দ্রযান মিশন 4-এর মাধ্যমে চাঁদের নমুনা সংগ্রহ করে পৃথিবীতে ফিরিয়ে আনার জন্য লক্ষ্য কিন্তু আমরা অলরেডি নিয়ে ফেলেছি। আর এই মিশনগুলোর সফলতার জন্য নিখুঁত ডকিং প্রযুক্তি কিন্তু অপরিহার্য। অর্থাৎ 2040 সাল নাগাদ একজন ভারতীয় নভোশ্চর চাঁদের মাটিতে পা রাখবে, এটা কিন্তু শুধু সময়ের অপেক্ষা। এখন যে কোনো ক্ষেত্রে ভারতের সফলতা ভারতীয় হিসাবে আমাদের গর্বিত করে, অনুপ্রাণিত করে। তাই আজকের এই ভিডিওটাতে ইসরোর এই উচ্চাভিলাষী মিশনটাকে বলতে পেরে আমিও কিন্তু গর্ববোধ মনে করছি। আশা করছি আপনারাও গর্ববোধ করছেন। তো এই ছিল কিন্তু আজকের পুরো ভিডিওটার বিষয়বস্তু। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের এই ভিডিওটিতে একটি লাইক করবেন। আর আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে বিভিন্ন রকম জিওপলিটিক্স সম্বন্ধিত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই নিউজ জিওপলিটিক্স ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। আর অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।